ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু এভরিওয়ান টু মাই চ্যানেল ভূদেব হেয়ার। আমি আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ঠিক আছে, তো আমরা ইডিয়ামস এর যে সেশনটা বা সিরিজটা স্টার্ট করেছিলাম সেটাই আমরা কন্টিনিউ করছি এবং আমরা চলে যাচ্ছি আজকের প্রথম প্রশ্নে। দেখো, প্রথম প্রশ্নে বলেছে ফিদার ইন হিজ কেপ। ফিদার ইন হিজ ক্যাপ, এটার মিনিং কি হতে পারে? মানে তার যে টুপি আছে সেই তার টুপিতে আরেকটা ফিদার, মানে কি? ফিদার মানে পালক, আরেকটা পালক জয়েন হলো। জেনারেলি দেখবে আগেকার দিনে কোথাও কোথাও এটা একটা ট্রেডিশন ছিল যে তুমি যত কিছু অ্যাচিভ করতে, তুমি যত সম্রাট অশোক যেরকম যেখানে যেখানে যা কিছু অ্যাচিভ করেছিলেন তিনি শিলালিপিতে লিখে দিচ্ছিলেন। তো এক্ষেত্রে কোথাও কোথাও ট্রেডিশন ছিল যে তুমি যা কিছু অ্যাচিভ করবে তোমার মাথাতে, রাজাদের ক্ষেত্রে মুকুটে, যেমন ধরে নাও মুকুটে পালক, একটার পর একটা পালক দিয়ে দেওয়া, যে এটা অমুক রাজ্য জয়ের কাহিনীর বা স্মৃতির উদ্দেশ্যে এই পালকটা দেওয়া হলো, এরম ব্যাপার ভাবতে পারো। তার মানে যতগুলো ক্যাপে যতগুলো পালক অ্যাড অন হতে যাচ্ছে, তার মানে তুমি কিছু নতুন কিছু না কিছু অ্যাচিভ করছো। ঠিক আছে, তাহলে সেটাই দেখো, ফিদার ইন হিজ ক্যাপ মিনস হচ্ছে অ্যাচিভমেন্ট টু বি প্রাউড অফ। তুমি গর্ব করার মতো এমন কিছু একটা ব্যাপার ঘটিয়েছো যেটার জন্য তোমার ফিদারে একটার পর একটা পালক অ্যাড অন হতে যাচ্ছে। ওকে, নেক্সট, গিফট অফ দ্য গ্যাপ, ভেরি ইম্পর্টেন্ট। কথা বলার দক্ষতা, এবং এই কথা বলার দক্ষতাটা যারা গিফট হিসেবে পায়, দেখবে সব মানুষ এক হয় না। কিছু মানুষ খুব সুন্দরভাবে কথা বলতে পারে, খুব ইজিলি তারা অপরকে কনভিন্স করতে পারে, খুব ইজিলি তারা তাদের নর্মাল অ্যাটায়ার বলো, নর্মাল দৃষ্টিভঙ্গি বলো, সেটা দিয়ে মানুষকে কি করতে পারে? অ্যাট্রাক্ট করতে পারে। এটা সবার দ্বারা পসিবল না, ইনফ্যাক্ট আমার নিজের দ্বারাও পসিবল হয় না, আমি জানি। খুবই আমি মানে এইসব কমিউনিকেট করার ক্ষেত্রে বা মানে কি বলে, আই এম লেস ইমপ্রেসিভ এগুলোর ব্যাপারে। সো গিফট অফ দ্য গ্যাপ মানে হচ্ছে, দেখো এটার মানেই হচ্ছে তোমার অ্যাবিলিটি টু কোট, অ্যাবিলিটি টু ইম্প্রোভাইজ, ফ্লুয়েন্সি অফ স্পিচ। এটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, ফ্লুয়েন্সি অফ স্পিচ। এবার বলি গিফট অফ দ্য গ্যাপ দ্যাট ডাজন্ট এক্সাক্ট মিনিং অফ ফ্লুয়েন্সি অফ স্পিচ। অন্য কোনো থাকতে পারে, বাট এটা মনে রাখবে যে কথা বলার ক্ষেত্রে যে যত বেশি অ্যাট্রাক্ট করতে পারে, মানে এটা একটা ও গিফট হিসাবে পেয়েছে। সবাই তো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারে না। ঠিক আছে, তাহলে গিফট অফ দ্য গ্যাপ মানে হচ্ছে ফ্লুয়েন্সি অফ স্পিচ। অ্যাট দ্য 11th আওয়ার, একেবারে 11তম ঘন্টাতে। বাংলাতে ভাবলে এরমই দাঁড়ায় ব্যাপারটা, একেবারে 11তম ঘন্টাতে। মানে কি, 12 ঘন্টায় আমাদের 24 ঘন্টাতে দিন রাত, তো বাট আমরা ধরে নিচ্ছি 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত। তাহলে তুমি দিনের একদম 12 ঘন্টা দিনের মধ্যে একেবারে 11th আওয়ারে, মানে একদম 11 ঘন্টা শেষ হয়ে যাওয়ার পর তোমার খেয়াল হচ্ছে যে আরে ওই ডকুমেন্টটা তো আমি নিয়ে আসিনি, বা আরে ওই কাজটা তো আমি এখনো করিনি। তার মানে প্রথম কথা দেখো, অ্যাট 11 AM or 11 PM, এটা অনেকে টিক করতে পারো, বাট এটা হবে না। এটা হবে অ্যাট দ্য লাস্ট পসিবল মোমেন্ট, অ্যাট দ্য লাস্ট পসিবল মোমেন্ট, অ্যাট দ্য 11th আওয়ার I changed my wrong document at the 11th hour। মানে জাস্ট হয়তো ইন্টারভিউ দিতে ঢুকবো বা কোথাও একটা ঢুকবো, তার আগে আমি একেবারে শেষ মুহূর্তে আমি আমার রং ডকুমেন্ট যেটা ছিল, ভুল ডকুমেন্ট যেটা ছিল, সেটা আমি চেঞ্জ করলাম। তাহলে অ্যাট দ্য 11th আওয়ার মানে হচ্ছে অ্যাট দ্য লাস্ট পসিবল মোমেন্ট, এরপর আর এটা করা সম্ভব হতো না, এরকম সেন্সে বোঝাতে 11th আওয়ার কথাটা ব্যবহার করা হচ্ছে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। সিটিং অন দ্য বুকস, বইয়ের উপর বসে আছে। ভাই এটা কি ধরনের কথা? রিডিং দ্য বুক স্লোলি, বইয়ের উপর বসে আছে তার মানে কি আস্তে আস্তে বই পড়ছে? রিডিং দ্য বুক কেয়ারফুলি, ডুইং নাথিং উইথ দ্য বুকস, কিপিং দ্য বুকস ক্লিন, কি মানে হতে পারে? দেখো, প্রথম কথা, বইয়ের উপর যদি বসে থাকে তার মানে বইটা তো খোলা নেই, তাহলে স্লোলিও পড়ছে না, কেয়ারফুলিও পড়ছে না। কিপিং দ্য বুকস ক্লিন, ক্লিনও করছে না। বইটাকে ক্লিন করতে গেলে বইয়ের উপর বসে থাকলে কি হবে? তাহলে ডুইং নাথিং উইথ দ্য বুকস, বইয়ের উপর বসে আছে, দ্যাট সাজেস্ট ও বইয়ের সাথে কিছু করছে না, মানে অ্যাকচুয়ালি বোঝাতে যাচ্ছে ও পড়ছে না, সেটা বোঝানোর জন্যই বলছে ডুইং নাথিং উইথ দ্য বুকস, সিটিং অন দ্য বুকস। ওকে, নেক্সট, বাই হুক অর বাই ক্রুক। জানি না উরি যে মুভিটা আছে, উরি মুভিটা যারা দেখেছো কিনা জানি না, আশা করি দেখে থাকবে। তো এটাতে যখন ভিকি কৌশলের মায়ের একটু সে মেন্টালি ওর শরীরটা তো খারাপ ছিল,
তো ইয়ামি গৌতমকে নার্স হিসেবে দেখাশোনার জন্য, মায়ের দেখাশোনার হিসেবে নিয়োগ করা হয়েছিল। তো ওর মা, ভিকি কৌশলের মা একবার কোথায় যেন চলে যাচ্ছেন। দেন ভিকি কৌশল রেগে গিয়ে ইয়ামি গৌতমকে বলছেন, ফাইন্ড মি মাই মম বাই হুক অর বাই ক্রুক, মানে যেন তেন উপায়ে এমন পন্থা অবলম্বন করো, সেটা ন্যায্য হতেও পারে, আবার সেটা অন্যায্য হতে পারে, সেটা সৎ পথেও হতে পারে, সেটা বাই ফেয়ার অ্যান্ড ফুল মিনস। ঠিক আছে, যে কোনো ভাবে হোক তুমি আমার মাকে এনে দাও। তাহলে বাই হুক অর বাই ক্রুক মানে হচ্ছে বাই এনি মিনস, ফেয়ার অর ফুল, সেটা বাস্তব মিনিং হতে পারে, সুন্দর পন্থা হতে পারে, বা সেটা নাও হতে পারে, বাট তুমি যে কাজটা আমি বলছি সেই কাজটা আমাকে করে দাও, বাই হুক আর বাই ক্রুক। ঠিক। নেক্সট, আজকের শেষ প্রশ্ন, অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্সেস। অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্সেস খুবই ইম্পর্টেন্ট একটা ইডিয়ামস। এটার মিনিং হয়ে যাচ্ছে ডিসঅর্ডার্ড। ঠিক আছে, মাই বুকস ইন দ্য বুকস ইন মাই রুম আর অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স মানে কি, মানে ডিসঅর্ডার, সাজানো গোছানো নেই, সাজানো গোছানো নেই। অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স মানে এখানে ওখানে যত্র তত্র পড়ে আছে, আমার বইটা সাজানো গোছানো নেই, এটা বোঝাতে ডিসঅর্ডার কথাটা বা ডিসঅর্ডার বোঝাতে এই ইডিয়ামটা ব্যবহার করা হয়, অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স। ঠিক আছে, তো এই ছিল আজকের 6টা ইম্পর্টেন্ট ইডিয়ামস। আশা করি আমি বোঝাতে পারলাম। ইনফ্যাক্ট আমি আমার মতো করে গল্পের থ্রু বোঝানোর চেষ্টা করলাম, যেখানে যেখানে মনে রাখার কিছু ট্রিক্স বলে দেওয়া যায় সেগুলো বলে দেওয়ার চেষ্টাও করলাম। তো যাই হোক, এগুলো PYQ থেকে নেওয়া, আমি তো বারবারই বলছি, সুতরাং এই একটা ইডিয়ামসকেও এখান থেকে অ্যাভয়েড করবে না, প্রত্যেকটা ইডিয়ামসকে ভালো করে গুরুত্ব সহকারে বোঝার চেষ্টা করবে। ঠিক আছে, সো ঠিক আছে, আজকে এ পর্যন্ত, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।